24শে জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় 28 জন ছাত্র জনতাকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় বিজেপি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদাউনুল ইসলাম সহ 4 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশের দিন নির্ধারণ রয়েছে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেবেন। প্যানেলের উপর সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। এই মামলায় প্রসিকিউশনের পক্ষে 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আবেদন করেন প্রসিকিউশন। তবে অব্যাহতি চেয়েছেন গ্রেপ্তার ও পলাতক আসামিদের আইনজীবীরা। তীব্র শীত ও ঘন কুয়াশায় জবুথবু হয়ে পড়েছে কুড়িগ্রামের জনপদ। কুয়াশার কারণে জেলার সড়কগুলোতে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। হাড় কাঁপানো শীতের কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এদিকে গত কয়েকদিনের হাড় কাঁপানো ঠান্ডায় চরম বিপাকে পড়েছেন শিশু, নারী ও বৃদ্ধরা। পর্যাপ্ত শীত বস্ত্রের অভাবে তাদের ভোগান্তি চরমে পৌঁছেছে। একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সর্দি, কাশি, শ্বাসকষ্ট সহ শীতজনিত নানা রোগ। বিশেষ করে দুস্থ ও নিম্ন আয়ের মানুষ প্রয়োজনীয় গরম কাপড়ের অভাবে এসব রোগী বেশি আক্রান্ত হচ্ছেন তারা। সকাল 6টা জেলায় 11.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বাতাসের আর্দ্রতা 100। জেলার প্রায় 450 চরাঞ্চলে শীতের প্রকোপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। সকাল 5টা 50 থেকে দুর্ঘটনা এড়াতে এই সিদ্ধান্ত নেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসি জানায়, নৌপথে নিরাপদ চলাচল নিশ্চিত করতে এবং সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এই বিষয়ে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক নূর আহমেদ বলেন, কুয়াশার তীব্রতা কমে এলে ফেরি চলাচল স্বাভাবিক হবে। অপরদিকে ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজেরহাট নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। পৌষ মাসের শুরুতেই ঢাকায় শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। আজ সকালে রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে প্রায় 15 ডিগ্রি সেলসিয়াসে। ভোর থেকে বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কেটে যায়। আবহাওয়া অধিদপ্তর ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 5 থেকে 10 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যার ফলে দিনের তাপমাত্রা সামান্য কমে শীতের অনুভূতিও আরও বাড়তে পারে। আজ সকাল 6টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 15.8 ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল 93%। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে আজ রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.6 ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন মঙ্গলবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস। বগুড়ার শিবগঞ্জ উপজেলা 4টি ইউনিয়নের মানুষের জন্য নির্মিত আলিয়ার হাট হাসপাতাল আজও কার্যত অচল। শত কোটি টাকা ব্যয়ে নির্মিত হলেও সেখানে নেই জরুরি চিকিৎসা সেবা, নেই রোগী ভর্তি ব্যবস্থা। শুধু নামেই চলছে 20 শয্যার হাসপাতাল। প্রতিনিধি কামরুজ্জামান প্রামাণিকের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরেজ উচ্ছ্বাস। বগুড়ার শিবগঞ্জের প্রাণকেন্দ্রে আলিয়াহাটে 2005 সালে 100 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় 20 শয্যা বিশিষ্ট এই হাসপাতালটি। নির্মাণের পরপরই সরকারিভাবে নিয়োগ দেওয়া হয় ডাক্তার, নার্স সহ মোট 15 জনকে। দেওয়া হয় একটি অ্যাম্বুলেন্স, 20 জন রোগীর জন্য বেড, এক্স-রে মেশিন, অপারেশন থিয়েটার সহ প্রয়োজনীয় আসবাবপত্র। আমরা জানি এখানে সব কিছু রেডি আছে। চিকিৎসা সেবার যা যা যন্ত্রপাতি প্রয়োজন, মেশিন টেশিন যা বলেন এক্সরে সব ওকে আছে। কিন্তু বাস্তবে হাসপাতালটিতে নেই জরুরি বিভাগ, নেই রোগী ভর্তির ব্যবস্থা। শুধু বহির্বিভাগে নামমাত্র চিকিৎসা সেবা দেয়া হচ্ছে, তাও নিয়মিত ওষুধ না পাওয়ার অভিযোগ রোগীদের। ভর্তি উগিলে না, সামান্য ওষুধ পাচ্ছি। উগি হতে ভর্তি হলে
আরও কিছু সুবিধা হলোই না আমাদের। যে এখানে ভর্তি হওয়ার মতন কোনো ব্যবস্থা নাই। স্থানীয়দের অভিযোগ, হাসপাতালে ডাক্তার নার্স নিয়োগ থাকলেও বর্তমানে কর্মরত রয়েছে মাত্র 5 থেকে 6 জন। বাকিরা কিভাবে ভাতা বেতন পাচ্ছেন তা নিয়েও প্রশ্ন উঠেছে। এছাড়া রোগীদের জন্য বরাদ্দ সরকারি অর্থ কোথায় ব্যয় হচ্ছে এ বিষয়ে মুখ খুলতে নারাজ হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা। দ্রুত জরুরি বিভাগ চালু ও রোগী ভর্তির ব্যবস্থার দাবি এলাকাবাসীর। সবকিছু পরিচালনা ভালোভাবে হোক, কার্যক্রমটা চালু হয় তাহলে আমাদের আশেপাশের এলাকার লোকেরা খুব উপকৃত হবে। জরুরি বিভাগ ও রোগী ভর্তির ব্যবস্থা চালু করার বিষয়ে সিভিল সার্জনের সাথে কথা হয়েছে। দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের ওখানে অন্তর্বিভাগ এবং জরুরি বিভাগ এই মুহূর্তে চালু নেই, সেই জন্য আমাদের ওখানে অতিরিক্ত কিছু স্টাফ এখনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাজ করতেছে, যার মধ্যে আমাদের সিনিয়র স্টাফ নার্স 3 জন আর বাকি 2 জন ওই আলিঘাট হাসপাতালে কাজ করতেছে। এবং আমরা সামগ্রিকভাবে এবং সিভিল সার্জনের সহায়তায় চেষ্টা করতেছি ওখানে অন্তর্বিভাগ এবং জরুরি বিভাগ অতি শীঘ্র চালু করতে। শত কোটি টাকা ব্যয়ে নির্মিত হাসপাতালটি চালু হলে শিবগঞ্জের 4টি ইউনিয়নের হাজারো মানুষ উপকৃত হবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এবারে গ্রাম বাংলার খবর। পার্বতীপুরে অবস্থিত দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির 2 অফিসের বিরুদ্ধে গ্রাহক হয়রানি সহ নানা অনিয়মের বিষয়ে মাই টিভিতে সংবাদ প্রচারের পর বিষয়টি নজরে আসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এই ঘটনায় হেডকোয়ার্টারের ডিজিএম টেকনিক্যাল মির্জা রুহুল উল্লাহকে আহ্বায়ক করে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। কমিটির অন্য সদস্যরা হলেন প্ল্যান্ট অ্যাকাউন্টিং শহীদুল ইসলাম এবং রানীগঞ্জের এজিএম মাজহারুল ইসলাম। গঠিত কমিটি সংশ্লিষ্টদের সাথে যোগাযোগের মাধ্যমে তদন্ত কার্যক্রম পরিচালনা করছে। মুরাদনগরে যৌতুকের দাবিতে তানজিনা আক্তার নামে এক গৃহবধূকে প্রকাশ্যে দিবালোকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী। মঙ্গলবার মুরাদনগর সদর এলাকায় গোমতী ব্রিজের বেড়িবাঁধ সংলগ্ন স্থানে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘাতক স্বামীর নাম রুবেল। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য তানজিনাকে প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন করত রুবেল। নির্যাতনের মাত্রা সইতে না পেরে গত সোমবার তানজিনা নিজে বাদী হয়ে মুরাদনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগ দেওয়ার বিষয়টি জানতে পেরে এবং যৌতুকের দাবিতে আরও ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার দুপুরে রুবেল তার স্ত্রীকে জনসম্মুখে এলোপাথারি কুপিয়ে হত্যা করে। ঘটনার পরপরই উপস্থিত লোকজন সাহসিকতার সঙ্গে ধাওয়া করে ঘাতক রুবেলকে আটক করে পুলিশে সোপর্দ করে। মেহেরপুরের সদর ও গাংনী উপজেলা পৃথক 2টি সড়ক দুর্ঘটনায় 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও 3 জন, যাদের মধ্যে একজন শিশু রয়েছেন। মঙ্গলবার মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর এলাকায় ড্রাম ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে লিজন নামে এক যুবক নিহত হন। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক রাকিবুল ইসলাম গুরুতর আহত হন এবং তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এদিকে একই দিনে গাংনী উপজেলার সাহারবাটি এলাকায় পাওয়ার ট্রিলার ট্রলি ও মোটরসাইকেলের সংঘর্ষে তুহিন হোসেন নিহত হন। এই ঘটনায় তার স্ত্রী তমা খাতুন ও 1.5 বছরের কন্যা তানহা গুরুতর আহত হয়। অপারেশনের ডেভিল হান্ট ফেজ 2 অভিযানের রংপুরের পীরগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুলাল মাহমুদ মিলনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত বছর 25 ডিসেম্বর রাতে তাকে আটক করে যৌথ বাহিনী। দীর্ঘদিন কারাবাস করে জামিনে মুক্তি পান তিনি। পীরগাছা থানার অফিসার ইনচার্জ AKM খন্দকার মুহিবুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে কোতোয়ালি থানায় দায়েরকৃত একটি সন্ত্রাস বিরোধী মামলার তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে স্মরণীয় করে রাখতে বরিশাল থেকে ঢাকাতে যাবে কয়েক লাখ নেতাকর্মী। তাই নানান প্রস্তুতি সম্পন্ন করেছে বরিশাল জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ। দীর্ঘ 18 বছর পরে দেশের মাটিতে পা রাখতে যাচ্ছে বিএনপির রাষ্ট্রনায়ক দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাই নেতাকর্মীরা নানান উৎসাহ উদ্দীপনা নিয়ে ঢাকায় 300 ফিট এলাকায়
বিএনপির সমাবেশ সফল করতে কয়েক লাখ নেতাকর্মী নিয়ে ঢাকামুখী যাত্রা করার প্রস্তুতি নিয়েছে। বিভাগের 6 জেলার দফায় দফায় মিছিল, মিটিং ও সভা সমাবেশ করে নেওয়া হয় নানান প্রস্তুতি। দক্ষিণাঞ্চল নদী বেষ্টিত হওয়ায় প্রায় বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর থেকে কয়েক শত লঞ্চ ও বাস প্রস্তুত রাখা হয়েছে। বাংলাদেশের অন্যান্য জায়গার চেয়ে আমরা বিচ্ছিন্ন না। বাংলাদেশের অন্যান্য যারা রাজনীতি করতেছে তার চেয়ে আমরা অনেক আগানো আছে। আমাদের রাজনৈতিক যে একটু বিভক্তি সেটাও ঠিক হয়ে গেছে। কাজেই এখন ঐক্যবদ্ধভাবে আমাদের এখান থেকে আমরা আশা করি যে 20,000 30,000 লোক যাবে, আর অন্যান্য জায়গা থেকে মিলে বিচ্ছিন্নভাবে 1 লাখ লোক উপস্থিত হয়ে যাবে বরিশালে। যে সম্বর্ধনা হয় না সেই সম্বর্ধনা পাবে এবং আগামী 50 বছর এরকম সম্বর্ধনা হবে না আমরা মনে করি। সেই জনসভায় আমরা সামিল হয়ে আমরা যে 17 বছরের আমাদের দুঃখ কষ্ট সেটা আমরা ওই দিন ভুলে যেতে চাই। নেতাকে দেখতে পেলে আমাদের চোখের সামনে আমাদের আনন্দে বুক ভরে যাবে। বাংলাদেশের সমস্ত জায়গায় আমরা আজকে এই ধানের শীষের জোয়ার বসে যাবে এবং ইনশাল্লাহ আমরা আমাদের নেতায় প্রত্যাবর্তনে আমরা আগামী নির্বাচনে আমরা ব্যাপকভাবে সংখ্যাগরিষ্ঠ হয়ে আমরা সরকারে যাব, এটাই আমাদের প্রত্যাশা। অনেক লোক ঢাকাতে চলে গিয়েছেন বিভিন্নভাবে। আমরা আশা করি বাংলাদেশে একটি ইতিহাস আমরা রচনা করব 25 তারিখে। প্রতিটি অঞ্চল থেকে লক্ষ কোটি জনতার সমাগম ঘটবে ইনশাআল্লাহ আগামী 25শে ডিসেম্বর ইনশাআল্লাহ। কারণ তারেক রহমান বাংলাদেশে থাকা মানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে থাকা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের জিয়াউর রহমানের সন্তান হচ্ছে দেশনায়ক জনাব তারেক রহমান। বাংলাদেশের জনগণ তাকে দেখবে ইনশাআল্লাহ। আগামী প্রধানমন্ত্রী হিসেবে তাকে বরণ করবে। তারেক রহমানকে বরণ করতে ইতোমধ্যে খুলনা জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে পৃথক সভা করা হয়েছে। তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে খুলনার অনেক নেতাকর্মীরা এখন ঢাকামুখী। ঢাকায় বড় সমাগম করতে চান খুলনার বিএনপির নেতারা। 6টি আসনে মনোনয়ন পাওয়া ও মনোনয়ন প্রত্যাশী নেতারাও ঢাকায় বড় শোডাউন দেখতে চান। খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দরা বলে, তারেক রহমানের সংবর্ধনায় খুলনা থেকে 20,000 নেতাকর্মী ঢাকায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তারা। ইতোমধ্যে অনেকে নেতাকর্মী ঢাকায় চলে গেছেন, তাই বেশিরভাগই যাবেন আজ রাতে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মেহেরপুরের গাংনীতে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর 2 গাংনী আসনে বিএনপির মনোনীত প্রার্থী আমজাদ হোসেনের নেতৃত্বে মঙ্গলবার এই আনন্দ মিছিল হয়। বিএনপির নেতাকর্মীরা মিছিলে অংশ নিয়ে উল্লাস প্রকাশ করেন। মিছিলে জেলা কৃষক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, বিএনপির নেতা নূর ইসলাম ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আমজাদ হোসেনের দলীয় কার্যালয়ে ফিরে যাচ্ছেন। ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের উপলক্ষে জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূঁইয়ার পক্ষে আনন্দ মিছিল ও সমাবেশ হয়েছে। মঙ্গলবার উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আখাউড়া রেলওয়ে স্টেশনের সামনে থেকে আনন্দ মিছিল করে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন আব্দুল, সাধারণ সম্পাদক ডাক্তার খুরশিদুল আলম ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি সেলিম ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আক্তার খান। মা মাটি ডাকছে
কুমিল্লার দেবিদ্বারে 2টি অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে 8 লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ফয়সল উদ্দিনের নেতৃত্বে দিনব্যাপী এই অভিযান পরিচালিত হয়। অভিযানকালে উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে ওঠা অবৈধ ইট ভাটাগুলোতে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। জরিমানাপ্রাপ্ত ইট ভাটাগুলো হলো কালিকাপুর গ্রামের মেসার্স MN ব্রিক্সকে 5 লাখ টাকা এবং জাফরগঞ্জ ইউনিয়নের ডালকরপাড়া গ্রামের মেসার্স সনি ব্রিক্সকে 3 লাখ টাকা। পাশাপাশি কাঁচা ইট ধ্বংস করা হয় এবং কিলন চুল্লি ভেঙে ভাটা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধার সাদুল্লাপুরের নির্বাচন ভোট গ্রহণের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান। মঙ্গলবার সাদুল্লাপুর উপজেলাধীন বনগ্রাম, কামারপাড়া ইউনিয়ন সহ কয়েকটি ইউনিয়নের অন্তর্গত ভোট কেন্দ্রসমূহ পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তা, সেখানকার সাধারণ জনগণের সাথে নির্বাচনের বিষয়ে সচেতনতামূলক মতবিনিময় ও সেখানকার আইন শৃঙ্খলা বিষয়ে নানা বিষয়ে আলোচনা করেন। দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে রাজধানী 300 ফিট থেকে যুক্ত আছেন সহকর্মী আফজাল হোসেন। আফজাল, আগামীকাল দেশে ফিরছেন তারেক রহমান, রাজধানীর পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। মারিয়া, আপনি জানেন প্রায় 17 বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই উপলক্ষে তাকে স্বাগত জানাতে রাজধানীর 300 ফিটে এখানে একটি মঞ্চ করা হয়েছে এবং আগামীকালকে তিনি আসবেন এখানে। অথচ আজ থেকেই এবং গত রাত থেকে এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা তাকে স্বাগত জানান, এখানে উপস্থিত হচ্ছেন, তাদের উচ্ছ্বাস আবেগ প্রকাশ করছেন, তাদের যে আনন্দ, তাদের নেতাকে দীর্ঘদিন পরে তার কাছ থেকে দেখবেন, তাদের বক্তব্য সরাসরি শুনবেন, এতদিন ভার্চুয়ালি শুনেছেন, সেই যে আবেগ উচ্ছ্বাস সেটারই প্রতিফলন আজকে এখানে দেখা যাচ্ছে। আমার পাশে কয়েকজন নেতাকর্মী আছে যারা বিভিন্ন জায়গা থেকে এসেছে, আমরা একটু কথা বলার চেষ্টা করব। আপনি কোথায় থেকে এসেছেন এবং কেন এসেছেন? আমি আসছি আপনার গাজীপুর থেকে। আমার নাম মোহাম্মদ জয়নাল মিয়া। কেন এসেছেন? আমরা আসছি শহীদ জিয়ার সৈনিক, আমরা তার সুযোগ্য ছেলে 4% বেগম খালেদা জিয়ার সুযোগ্য ছেলে, দীর্ঘ ক্লান্ত নিয়ে এই দেশ ছেড়ে আপনার লন্ডনে চলে গেছে। তার খুশির জোয়ারে এই বিজয় মাসে আমাদের জিয়াউর রহমান এই দেশের প্রধানমন্ত্রী হয়ে এই দেশকে সুস্থ পরিচালনা করবে। 18 কোটির মানুষের এই কণ্ঠসুর, যার যা লাগে সমস্ত কিছু দেখশন করে এই বাংলার বুকে সমস্ত আলো জ্বালাবে। এই আলোর প্রদীপ একমাত্র আমাদের বীর শহীদ প্রেসিডেন্টের পোলা সুযোগ্য সন্তান 18 কোটি মানুষের কর্মী নেতা আমাদের প্রাণপ্রিয় আজকে এই 300 ফিরে আসছেন এবং তারই খুশি আজকে এই বিজয় মাসে 24 তারিখে যেমনটি শুনছিলেন, আমরা আরো কয়েকজনের কথা একটু শুনতে চাই। আপনি কোথায় থেকে এসেছেন এবং কি অনুভূতিটা কেমন? আসসালামু আলাইকুম। আমি সাতকানিয়া, চট্টগ্রাম সাতকানিয়া থেকে আসছি। আমরা আমাদের তারেক রহমান আগমন উপলক্ষে আমরা একদিন আগে এসে পড়ছি। আমরা আমাদের তারেক রহমান খুশিতে, অনেক খুশিতে আমরা আনন্দিত। আমরা আমাদের যেমন ইচ্ছা ঈদের চেয়ে বেশি আনন্দ পাচ্ছি। আমাদের নেতা দীর্ঘ 17 বছর পূর্বে আমাদের দেশে যে মাটিতে পা লাগতেছে, তার জন্য আমরা অনেক খুশি, আনন্দিত। জি, যেমনটি বলছিলেন, আসলে দীর্ঘদিন পরে তাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের মাটিতে আসছেন। স্বাভাবিকভাবেই দলটির নেতাকর্মীরা তাদের আনন্দ প্রকাশ করবেন, উচ্ছ্বাস প্রকাশ করবেন। আমরা আরও একজনের সাথে কথা বলতে চাই। আপনি কোথায় থেকে এসেছেন? আমি ময়মনসিংহ থেকে এসেছি। আমি ময়মনসিংহ দক্ষিণ জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক। ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারুণ্যের অহংকার, 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন,
আজকে বাংলাদেশে আসছে, 25 তারিখে বাংলাদেশে আসছে। 25 তারিখ সারাদিন বাংলাদেশের খুশির দিন। উনি আসছেন 18 কোটি মানুষের ভাগ্য উন্নয়নের জন্য। উনি জি, যেমনটি শুনছিলেন, আসলে সামনে এদিকে দেখছি যে মঞ্চটি তৈরি হচ্ছে এবং মঞ্চ তৈরির কাজও প্রায় শেষ। এখানে শেষ মুহূর্তের কাজ চলছে। আশা করা যায় আজকের বেলা গড়ানোর মধ্যেই মঞ্চটি প্রস্তুত হবে এবং এর মধ্যে মঞ্চের চারপাশে প্রচুর নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে তারা আসছেন। বিভিন্ন আসনের প্রার্থী এবং প্রার্থীর সমর্থকরা এখানে এসেছেন, তাদের দলটির কর্মী সমর্থকরা এখানে এসেছেন এবং মঞ্চটি প্রায় আমরা দেখতে পাচ্ছি যে প্রায় কার্যক্রম শেষের পথে। একটু পরে হয়তো ফিনিশিংটা হবে এবং মঞ্চকে ঘিরে আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে জোরদার করা হয়েছে। কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা এবং সময় গড়ানোর সাথে সাথে নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানো হবে বলে আমরা জানতে পেরেছি এবং এখন পর্যন্ত আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী আগামীকালকে বেলা 11টার পরেই ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং তারপরে সেখান থেকে এইখানে আসার কথা এবং সেই জন্যই তাকে স্বাগত জানাতে মূলত আজকের এই যত আয়োজন এবং আয়োজনের এই তাকে স্বাগত জানাতে, যেমনটি বলছিলাম একটু আগে, যে তাকে স্বাগত জানাতে ইতিমধ্যেই গত রাত থেকে এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা আসছেন। তারা স্লোগান দিচ্ছেন তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানাতে। এই ছিল আমার কাছে রাজধানীর 300 ফিট থেকে সবশেষ। জি আফজাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে 300 ফিট থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আফজাল। যাচ্ছি পরবর্তী সংবাদে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চট্টগ্রাম 12 আসনে মনোনয়ন প্রাপ্ত পত্র সংগ্রহ করেছেন বিএনপির সাবেক কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ সাদাত আহমেদ। গতকাল চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন পটিয়া উপজেলা বিএনপি নেতা হাজী দীন মোহাম্মদ। এ সময় উপজেলা বিএনপির নেতা জসিম উদ্দিন, মোহাম্মদ জাফর, মোহাম্মদ নাজির, মোহাম্মদ শাহ আলম, মোহাম্মদ শওকত ও শাখাওয়াত সহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। জামালপুরের শরীফ ওসমান হাদির স্মরণে প্রামাণ্যচিত্র প্রদর্শন, আলোচনা সভা ও দোয়া হয়েছে। মঙ্গলবার শহরের ফৌজদারি মোড়ে আলোচনা সভা জাতীয় যুব শক্তি জামালপুর জেলা শাখার মুখ্য সংগঠক আদিব সৌরভের সভাপতিত্বে বক্তব্য রাখেন হযরত শাহ জামাল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল ইসলাম বুলবুল, ইসলামী আন্দোলন জামালপুর সদর উপজেলার সভাপতি হামিদুর রহমান, এবি যুব পার্টি জামালপুরের আহ্বায়ক শিহাব ইসলাম সহ অন্যান্যরা। পরে ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সিরাজগঞ্জের চৌহালি উপজেলা যমুনার দুর্গম চরে দোয়া ও আলোচনা সভা হয়েছে। মঙ্গলবার ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক হাজী এমদাদুল হকের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন ব্যাপারীর সঞ্চালনায় দোয়া পরিচালনা করেন যুবদলের প্রতিষ্ঠানকালীন সভাপতি আলাউদ্দিন ব্যাপারী। প্রধান অতিথি ছিলেন এনায়েতপুর থানা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম মাস্টার। খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন চট্টগ্রাম জেলা আহ্বায়ক কমিটির উদ্যোগে উপহার বিতরণ করা হয়েছে। গতরাতে আয়োজিত এই কর্মসূচিতে খ্রিস্টান সমাজের পিছিয়ে পড়া ও অসচ্ছল 20টি পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার হস্তান্তর করেন চট্টগ্রাম আর্চ ডায়োসিসের মনোনয়ন আর্চ বিশপ লরেন্স সুব্রত হাওলাদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফাদার রিগান ডি কস্তা। এছাড়াও অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মিস্টার কুইন্টন রিবেরো, সহ আহ্বায়ক মিসেস ব্রিজেট ডায়েস, সদস্য সচিব মিস্টার ডানকেন পেরেরো এবং সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। কনকনে শীতে চরম বিপাকে পড়েছেন ব্রাহ্মণবাড়িয়ার গরিব অসহায় ছিন্নমূল মানুষেরা। মঙ্গলবার রাতে গাড়িতে কম্বল নিয়ে শীতার্তদের মাঝে হাজির হয়েছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভূঁইয়া। এ সময় তার হাতে কম্বল পেয়ে খুশি ছিন্নমূল অসহায় দরিদ্র শ্রমজীবী মানুষেরা। সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিল্লুর রহমান রাশেদের উপস্থিতিতে থেকে কম্বল বিতরণ কার্যক্রম সহযোগিতা করেন।